পদ্মা সেতুতে যান চলাচল ২০২২ সালের জুনে বর্ষায় স্ল্যাবে বসানো যাবে না বিটুমিন, প্রকল্পের মেয়াদ বাড়ল ১ বছর। করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য জেলা ও উপজেলায় চলছে প্রশিক্ষণ। টিকা গ্রহণকারী কয়েকজনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলেও দ্রুতই হয়েছেন সুস্থ। এবং হাড় কাঁপানো মাঘের শীতে জবুথবু দেশ, বিভিন্ন স্থানে তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে, বিপর্যস্ত জনজীবন, ফসল নষ্টের আশঙ্কায় কৃষক। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। করোনার ভ্যাকসিন প্রয়োগের জন্য দেশের জেলা উপজেলা পর্যায়ে চিকিৎসক ও টেকনিশিয়ানদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ। ৭ ফেব্রুয়ারি গণহারে টিকা প্রয়োগের আগেই শেষ হবে বলে আশা স্বাস্থ্য বিভাগের। করোনা ভ্যাকসিন দিতে নগরীতে ৬৫টি কেন্দ্র স্থাপন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এজন্য ৩৮০ জন টিকাদান কর্মী এবং স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে। প্রথম পর্যায়ে চিকিৎসক ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রশিক্ষণ শেষে তারা ধারাবাহিকভাবে ৪,৫৬,০০০ ডোজ করোনা টিকা প্রদান করবেন। সর্বমোট আমাদের ৬৫টি টিম কাজ করবেন। প্রতিটা টিমে ২ জন করে ভ্যাকসিনেটর থাকবেন এবং ৪ জন স্বেচ্ছাসেবক থাকবেন। যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় এটা আমরা ব্যবস্থা নিতে পারবো তাৎক্ষণিকভাবে। করোনা টিকাদান কর্মসূচি সফল করতে বরিশালে ২ ধাপে ১০টি উপজেলার ৫৪ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা নিজ নিজ উপজেলায় গিয়ে ভ্যাকসিনের সঙ্গে সম্পৃক্তদের প্রশিক্ষণের পর টিকাদান কর্মসূচি শুরু করবেন। উপজেলা লেভেলে ৩টা করে টিম থাকবে এবং প্রত্যেক ইউনিয়নে একটা করে টিম থাকবে। এই টিমগুলোকে তারা প্রশিক্ষণ দিবেন, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যে ময়মনসিংহ সিভিল সার্জন অফিসে টিকা প্রদানের সঠিক পদ্ধতি, টিকা পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিভিন্ন গাইডলাইনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জেলা সদরে ১৩টি ও ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি করে টিকাদান বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নেও একটি করে টিকাদান বুথ করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি বুথে থাকবেন ২ জন করে প্রশিক্ষিত টিকাদানকারী। টিকাদান কেন্দ্রের কাছাকাছি আমরা একটা করে বুথ রাখবো, যদি কেউ রেজিস্ট্রেশন করতে না পারে এবং অধিক সংখ্যক মানুষকে টিকা দেওয়ার জন্য স্থানীয় তাৎক্ষণিকভাবে রেজিস্ট্রেশন করে আমরা তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করব। এছাড়া যশোর, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থানে করোনা ভ্যাকসিন কার্যক্রম সফল করতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্বাস্থ্য সংশ্লিষ্টদের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। দেশের সব নাগরিকের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য নিয়ে কেন্দ্রীয় ডেটা ব্যাংক তৈরির কাজ শুরু হয়েছে, জানিয়ে সংসদে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন দুর্নীতি করলে কাউকেই ছাড় দেওয়া হয়নি। সকালে একাদশ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে তিনি আরও বলেন, পরিকল্পনা মতো দেশের মানুষের কাছে টিকা পৌঁছে দেওয়ার কাজ চলছে। অধিবেশনে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা বিল ২০২১ পাশ করা হয়। সমস্ত বাংলাদেশের প্রত্যেকটি ব্যক্তির যেন হেলথ ডাটা আমরা করতে পারি, রাখতে পারি, সেই ব্যবস্থাও আমরা হাতে নিয়েছি এবং তার কার্যক্রম শুরু হয়ে গেছে। আমাদের আশেপাশের খুব কম দেশে ভ্যাকসিন পেয়েছে, আনতে পেরেছে। আমরা ভ্যাকসিন নিয়ে আসছি এবং রোল আউট করেছি। ৭ তারিখে আর উদ্বোধন হবে এবং অলরেডি সারা দেশব্যাপী কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দুর্নীতি, যেখানেই দুর্নীতি হয়েছে সেখানেই আমরা তার ব্যবস্থা নিয়েছি। এখন যারা করেছে তাদেরকে আমরা জেলে পর্যন্ত নিয়ে গেছি। দর্শক, প্রতিমাসের ১ তারিখে আমরা পদ্মা সেতুর অগ্রগতির খবর প্রচার করে থাকি। আজ থাকছে প্রকল্পের চূড়ান্ত মেয়াদ বাড়ানোর খবর। আরও ১ বছর বাড়ল পদ্মা সেতু প্রকল্পের কাজ। বর্তমান অগ্রগতি বিবেচনায় ২০২২ সালের জুন মাসে সেতুতে যান চলাচলের জন্য উপযুক্ত করা যাবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। চলতি বছরের জুন মাসের মধ্যে সবগুলো স্ল্যাব বসানোর কাজ শেষ করা গেলেও বর্ষার কারণে তাতে বিটুমিন বসানো যাবে না বলে বাড়াতে হচ্ছে প্রকল্পের মেয়াদ। এহসান জুয়েলের আরও একটি রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। গত বছরের ১০ ডিসেম্বর সেতুতে সবগুলো স্প্যান বসানোর পর এখন চলছে স্ল্যাব বসানোর কাজ। দ্বিতল এই সেতুতে একই সাথে চলছে রোড ও রেল স্ল্যাব বসানো। প্রায় ৩,০০০ করে বসাতে হবে স্ল্যাব। সুখবর হলো, স্প্যানে বসানোর জন্য প্রয়োজনীয় স্ল্যাব নির্মাণের কাজ শতভাগ শেষ করা হয়েছে। ৪টি দল আলাদা করে দিনের বেলা স্প্যানে স্ল্যাব বসানোর কাজ করছে। সবশেষ পরিকল্পনায় চলতি বছরের জুন মাসের মধ্যে সেতু চালুর কথা থাকলেও নানা জটিলতায় আরও ১ বছর বাড়ানো হয়েছে মেয়াদ।
জুন মাসের মধ্যে শতভাগ স্ল্যাব বসানোর পাশাপাশি এগিয়ে নেওয়া হবে মূল সেতু ও ভায়াডাক্টের দুই পাশে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় রেলিং বসানোর কাজ। তবে এর মধ্যে বর্ষা শুরু হয়ে গেলে আগামী জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে রোড স্ল্যাবের উপর বিটুমিন বসানো যাবে না। করোনার কারণে লোকবল সংকটের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে সেতু কর্তৃপক্ষকে। সামনে আর কোনো সমস্যা আমরা আশা করছি না, কাজেই আমরা যে কাঙ্ক্ষিত আমাদের সময় যে জুন 2022-এর পূর্বেই আমরা জনসাধারণকে এটা মুক্ত করে দিতে পারবো বলে আমরা আশা করি। প্রকল্প সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে 92 ভাগ, নদী শাসনের কাজ 79 ভাগ, আর পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে 83.5 ভাগ। গত 6 বছরের কাজের অভিজ্ঞতা থেকে সেতু কর্তৃপক্ষ এখন জানেন কোন কাজটায় কত সময় প্রয়োজন হবে, কোন কাজটার পর কোন কাজটা ধরতে হবে। সামনের বর্ষার প্রাকৃতিক জটিলতার পাশাপাশি বাকি থাকা কাজগুলো হিসেব করে তারা মনে করছেন সব মিলে 2022 সালের জুন মাস নাগাদ সেতুতে যানবাহন চলাচল সম্ভব হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহে কাঁপছে সারা দেশ। উত্তরের বিভিন্ন জেলায় বিপর্যস্ত জনজীবন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা 5.5 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এদিকে অতিরিক্ত ঠান্ডায় হাসপাতালেও বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। জেলা প্রতিনিধি ও ব্যুরো রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়াশার হানায় একেবারেই কমে এসেছে দৃষ্টিসীমা। সূর্যের আলো যখন লোকালয়ে পৌঁছায় ততক্ষণে দিনের অর্ধেকটা পার হয়ে যায়। গেল কয়েকদিনের এই চিত্রের সঙ্গে যুক্ত হয়েছে কনকনে হিমেল হাওয়া। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের না হওয়ায় জনশূন্য পথঘাট, দোকানপাট। দিনের রোজগারে যাদের জীবন চলে, ঘরের বাইরে বের হয়ে তাদের লড়তে হচ্ছে তীব্র শীতের সঙ্গে। দু এক জায়গায় কেবল আগুনের আঁচে শীত তাড়ানোর আয়োজন। রিক্সা চালাতে পারছি না, বাতাস করতেছে, ঠান্ডা চলেছে, খুব কষ্ট। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব অভাবে আছি। ঠান্ডার মধ্যেও মনে করো এত সকালে বেড়ে আসছে কামের জন্য, আমাদেরকে কাম করে খাওয়াই লাগে। উত্তরাঞ্চল সহ দেশের কয়েকটি স্থানে তাপমাত্রা নেমে এসেছে গড়ে 6 থেকে 7 ডিগ্রিতে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারে। কুয়াশা বেশি, ঠান্ডা তো আছেই। হাত পা খুবই ঠান্ডার জন্য কোকড়া হয়ে আসতেছে। হজর থেকে আমরা দিকে বসে আসছি, কোনো রিক্সা গাড়ি কিছু নেই। ধানের ভিড় নামাতে তো ধান লাগানো কষ্ট খুবই কম। আজকে শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 5.5 ডিগ্রি সেলসিয়াস, যা আজকে সারা দেশের মধ্যে সর্বনিম্ন। আবহাওয়া অফিস বলছে সপ্তাহ জুড়েই থাকবে শীত। ঠান্ডাজনিত রোগের হাত থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার আহ্বান চিকিৎসকদের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। এক পরিবারের দুঃশাসনে দুর্বিষহ যন্ত্রণায় ব্রহ্মপুত্রের চরবাসী। প্রতিবাদ করলে নেমে আসে নির্যাতনের খড়গ। শত পরিবারকে জিম্মি করে বাবা ছেলে মিলে অক্ষর জ্ঞানহীন মানুষগুলোর নামে 2 ব্যাংক থেকে তুলে নেয় অর্ধ কোটি টাকারও বেশি। ব্যাংকের হয়রানি আর পুলিশের ভয়ে বালুচরে বুক চাপড়াচ্ছেন অসহায় মানুষগুলো। সেই অসহায় মানুষগুলোর খবর জানাচ্ছেন গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবু। ন্যাশনাল ব্যাংক থেকে ভুট্টা চাষের জন্য কাউয়াবাধা চরের 62 জনের সাথে রকি মোল্লাও ঋণ নেন 40,000 টাকা। পরের বছর ব্যাংকের গ্যারান্টার হিসেবে রকি সহ প্রত্যেকের কাছে সুদে আসলে 42 লাখ টাকা নিয়ে রসিদও দেয় ওই চরের আনিসুর রহমান বাবু। পরে ব্যাংক থেকে নোটিশ আসে সব টাকাই বকেয়া। প্রতিবাদ করতে গিয়ে বাবুর ধাক্কায় আজীবনের জন্য দৃষ্টিশক্তি হারায় রকি। সরকারের কাছে বিক্রি দিয়ে দিচ্ছেন, আমার দলিল নিছেন, আমাকে দলিল দেন, এই আসিয়া মনে করেন ঘাট ধরে ধাক্কা মারলো। লুটেছে দেখে যে 65,000 টাকা করে তুলে নিয়েছি। যদি না তুলে দেই তাহলে মনে করেন যে এই জমিটা আমরা বাড়ি করছি ওনার জমি, তাহলে বাড়ি ঘর ভেঙে দেয়। এরপর ঋণ পরিশোধের দোহাই দিয়ে আবারও অগ্রণী ব্যাংকের গ্রিন ফাইন্যান্স প্রজেক্ট থেকে ঋণ তুলে দেওয়ার চাপ আসে বাবু ও তার বাবা মতিউর রহমানের কাছ থেকে। চর থেকে উচ্ছেদের হুমকির মুখে নদীভাঙ্গা 26 জন মানুষের নামে ব্যাংক থেকে 16,35,000 টাকার পুরোটাই তুলে নেয় বাবা ছেলে। আমাদের 3 ছেলের কাছে নুন তুলে নিয়েছে, নিয়ে সেই টাকাও দেয় নাই, আর এখন আর জায়গা থাকবে দেয় না। 8 জনকে আসামি দিয়ে মামলা করছে, তার মধ্যে আমাকে 2 নাম্বার আসামি দিয়েছে। 6 মাস ধরে বাড়ি ছাড়া অভিযুক্ত বাবু মোবাইলে দাবি করে সবকিছুই ষড়যন্ত্র। আমাদের তো 2 ভাইয়ের মধ্যে রাজনৈতিক কিছু পার্ট আছে। ও এলো গত ইলেকশনে রিপনের হাত ধরে নৌকা নিয়ে আসলো, সেটা আমরা বাব্বাটা সমর্থন করিনি। এটা সম্পূর্ণ হলো একটা সাধারণ নাটক।
এছাড়া ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা থেকে কয়েক বছর আগে সিসি লোনের নামে ৩৫ লাখ টাকা উত্তোলন করলেও পরিশোধ করেনি আনিসুর রহমান বাবু। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নারায়ণগঞ্জে শীতলক্ষার তীরে অভিযান চালিয়ে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত রূপগঞ্জের তারাব খোয়াঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় শীতলক্ষার তীরে গড়ে তোলা আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান সহ অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় কাঁচা পাকা ভবন সহ বিভিন্ন দোকানপাট। নদীকে দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিআইডব্লিউটিএ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর লালদিঘিতে অনুষ্ঠিত হচ্ছে শীতকালীন পিঠা উৎসব। হরেক রকম পিঠার পসরা সাজিয়ে স্টলগুলোতে বসেছেন দোকানিরা। পরিবার পরিজন নিয়ে উৎসব উপভোগে এসেছেন নগরবাসী। সে খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিক, ইমদাদ, এখন আজ থেকে 2 দিন আগে কিন্তু চট্টগ্রামের সিটি কর্পোরেশনের উদ্যোগে এখানে জ্যোৎস্না উৎসব হয়েছিল। এর 2 দিন পর আজকে এখানে পিঠা উৎসব এবং কবিতা পাঠ চলছে। আপনারা জানেন পিঠা উৎসব শুরু হয়েছিল বিকেল 3টা থেকে এবং 3টা থেকে একেবারে এখানে হাজার হাজার মানুষ এসে এখানে পিঠা উৎসবে যোগ দিয়েছেন। বিভিন্ন কবি সাহিত্যিকরা এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু যেটি চলছে সেটা একটা কবিতা পাঠ চলছে এবং যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কবিতা পাঠ করছেন এখানে কবি সাহিত্যিকরা তারা এসেছেন। এখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে বিভিন্ন ধরনের যে পিঠা, বিভিন্ন নানা রঙের মারা ধরনের পিঠা আমরা দেখেছি। বিশেষ করে এই যে শীতের এই সময় যে কৃষকের ঘরে যখন ধান ওঠে, গোলায় ধান ওঠে, তখন কিন্তু নানা ধরনের পিঠা উৎসব করা হয়। মোটামুটি বলা যায় যে বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে ঐতিহ্য, সেই সংস্কৃতিকে ধরে রাখার জন্য মূলত এরকম একটি ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে যারা জেলা সিটি কর্পোরেশনের প্রশাসক কোষাদুল আলমের নেতৃত্বে। এবং এই পুরো বিষয়টি দেখছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষক কর্মকর্তা সুমন বড়ুয়ার নেতৃত্বে পুরো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। তো যেহেতু কিছুক্ষণ আগেই কিন্তু এখানে শত শত হাজার হাজার মানুষ এসেছিল এবং উৎসুক মানুষ এখানে পিঠে উৎসবে যোগ দিয়েছিল, কিন্তু এখন পিঠে উৎসব শেষ হয়েছে। এই মুহূর্তে চলছে সেখানে কবিতা পাঠ। এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কবিরা এখানে এসেছেন। বিশেষ করে চট্টগ্রামের ভাষায় যারা কবিতা লেখেন তারা কিন্তু বিভিন্ন কবিতা এখানে আবৃত্তি করেছেন। আপনি হয়তো জানেন যে গত 2 দিন আগে যে এখানে জ্যোৎস্না উৎসব হয়েছিল সেখানে কিন্তু বিভিন্ন নেতা কর্মীরা এখানে এসেছেন এবং সংস্কৃতি কর্মীরা এসেছেন এবং এখানে হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছেন চট্টগ্রামের এই যে লালদিঘির পারে এই জ্যোৎস্না উৎসব দেখার জন্য। এবং জ্যোৎস্না উৎসবের পর এখন সবাই যুক্ত হয়েছেন যে পিঠে উৎসব, পাশাপাশি যাচ্ছে কবিতা আবৃত্তি হচ্ছে। এখানে বিভিন্ন কবিরা এসেছেন, সাহিত্যিকরা এসেছেন, বিভিন্ন যে এখানে সমাজ যে রাজনীতি ব্যক্তিরা এসেছেন। সবারই একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে বাংলাদেশে যে বাঙালি যে সংস্কৃতি, বাঙালির যে ঐতিহ্য, যে পিঠে উৎসব এবং যে কবিতা পাঠ, সেই পিঠে উৎসবকে ধরে রাখার জন্য, বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখার জন্য মূলত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এরকম একটি ব্যতিক্রমধর্মী জ্যোৎস্না উৎসব এবং পিঠা উৎসব এবং কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন কবিতা পাঠ ও পিঠা উৎসবের খবর। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। এবং পদ্মা সেতুতে যান চলাচল 2022 সালের জুনে বর্ষায় স্ল্যাবে বসানো যাবে না বিটুমিন, প্রকল্পের মেয়াদ বাড়ল 1 বছর। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।